দর্শক, দি নিউজ পোর্টালের নিয়মিত আয়োজন ভয়েস অব ডাকসুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী উপমা মিম। কাদের নির্বাচনে জয়লাভের ব্যাপারে আপনার প্রত্যাশা কতখানি? জি ধন্যবাদ। দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা যারা আছেন প্রার্থীদের মধ্যে হচ্ছে এখন ডাকসু কেন্দ্রিক হচ্ছে আপনার নতুন করে কমিটমেন্ট দ্বারা একটা প্রবণতা তৈরি হচ্ছে যে আমরা অনেক কিছু করব, শিক্ষার্থী বান্ধব হব, প্রার্থীদের মধ্যে শিক্ষার্থী বান্ধব ভাবার একটা প্রবণতা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। তো এই যে জায়গাটা, এই যে ডাকসু কেন্দ্রিক যে প্রবণতা, সেটা আমরা কিন্তু কমিটমেন্টের জায়গাটা নতুন করে দিচ্ছি না। সেটা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে, যে আমি যখন ফার্স্ট ইয়ারে 19 সালে যখন ক্যাম্পাসে আসি, তখনই শিক্ষার্থীদের কীভাবে নিপীড়ন নির্যাতন থেকে মুক্তি দেওয়া যায়, কীভাবে শিক্ষার্থীদেরকে অর্থনৈতিক মুক্তি দেওয়া যায়, এই যে প্রশাসনের মধ্যে যে একটা হেনস্থার যে বিষয় আছে, শিক্ষকদের যে হচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতার যে অভাব আছে, নারী শিক্ষার্থীরা শিক্ষকদের দ্বারা হেনস্থার শিকার হয়, নারী শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের মধ্যে অনিরাপত্তা বোধ করেন, এই যে জায়গাটা আমাদের দীর্ঘদিন লড়াই সংগ্রাম আছে, এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদেরকে ব্যক্তিগতভাবে ব্যক্তির জীবনে আপনার অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে, নানা সময় হামলার শিকার হতে হয়েছে, জেল জুলুমের শিকার হতে হয়েছে। আমি জেলে গিয়েছিলাম, জেলে যাওয়ার কারণে আমার একটা বছর গ্যাপ গেছে। এই যে লড়াই সংগ্রাম ইতিহাস, তার মানে বলতে চাচ্ছি, দেখেন আমরা নতুন করে ডাকসু কেন্দ্রিক আপনারা কমিটমেন্ট দিচ্ছেন শিক্ষার্থীদের কাছে। আমরা এই কাজগুলো অনেক আগ থেকে করে আসতেছি, আমাদের কাজগুলো ফুল ফ্যাক্টর। এই যে তো আমাদের প্রত্যাশা জায়গাটা একটু বেশি, শিক্ষার্থীরা তাকে চাইবেন, শিক্ষার্থীরা একটা আস্থার জায়গা চায় তার প্রতিনিধি। শিক্ষার্থীরা হচ্ছে একটা তারা শঙ্কার মধ্যে আছে যে আবারও গণরুম গ্রীষ্ম ফিরে আসবে কিনা। যদি আবারও গণরুম গ্রীষ্ম ফিরে আসেন, তাহলে তার পাশে কারা দাঁড়াবে? নতুন করে যারা কমিটমেন্ট দিচ্ছে তারা দাঁড়াবে, নাকি যারা আগে থেকে কাজ করেছে তারা দাঁড়াবে? আবার আপনি দেখেন, এই যে আপনার কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে। আপনি যে অঙ্গীকার দিচ্ছেন, অঙ্গীকারের সাথে আপনার পূর্বের যে অতীত যে ইতিহাসের সাথে মিল আছে কিনা শিক্ষার্থীরা সেটা দেখবে। আপনি দেখেছেন অনেকে হচ্ছে গিয়ে যে অনেকে বলতেছে আমরা আবার গণরুম গ্রীষ্ম ফিরে আসলে আমরা হচ্ছে আপনাদের পাশে থাকবো, কিন্তু শিক্ষার্থী দেখে নাই, কিন্তু তার অতীত কর্মটা ভিন্ন। তারা দেখেছে গণরুম গ্রীষ্ম ফিরে আসছেন, গণরুম গ্রীষ্ম বিদ্যমান ছিল, তারা কিন্তু গণরুম গ্রীষ্ম করিয়েছে, কিন্তু এটা তারা একটা স্ট্র্যাটেজি অবলম্বন করে। আবার অনেকে দেখেছে যে তারা অনেক অজুহাত দিয়েছেন যে আমাদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয় নাই, আমাদেরকে হামলা মামলা করা হচ্ছে, কিন্তু আমরা সকল প্রকার অজুহাত, সকল প্রকার হচ্ছে প্রতিবন্ধকতা উত্তরে গিয়ে আমরা শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছি, বিনিময়ে আমরা জেলে খেটেছি। এই জায়গা থেকে আমরা ওই জায়গায় আশাবাদের জায়গাটা হচ্ছে ওইটাই যে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচন করবে। কেন? কারণ আমরা শিক্ষার্থীদের বিগত দিন পাশে থেকেছি, নতুন করে কমিটমেন্ট দিচ্ছি। আরেকটা বিষয়, ডাকসু একটা আলংকারিক পদ, কিন্তু যদি বিপির কথা বলে কিংবা যে কোনো পদ ব্যক্তি কেন্দ্রিক নেতা হওয়ার জন্য, কিন্তু এই জায়গাতে আমরা দেখেছি যে একাধিক বিপি প্রার্থী যারা আছেন তারা কিন্তু হচ্ছে 3 থেকে 4 বছর আগে তারা মাস্টার শেষ করে চলে গিয়েছেন। অনেকে হচ্ছে গিয়ে আবার ডাবল এমপিল করে ভর্তি হচ্ছেন, যেটা নিয়ম নাই, কিন্তু আমরা শুনতে সঙ্গে ডাবল এমপিল করেছেন। এই যে হুট করে ক্যাম্পাসে বের হয়ে যাওয়া, ডাকসু ক্যাম্পাসে এসে নতুন নতুন বুলি আওড়ানো, এগুলো শিক্ষার্থী অবশ্যই বুঝবে। আমরা এখন রেগুলার শিক্ষার্থী, আপনি দেখেন অনেকে তোমার জাতীয় নেতা হয়ে যাবে, এটাকে নূর ভাইকে দেখেছে, আমন ভাইকে দেখেছে, তাদের নাক পাশ কিন্তু কেউ তাদের আশপাশে ঘেঁচতে পারে নাই, কিন্তু তারা সুন্দর জাতীয় রাজনীতি ব্যস্ত ছিল। শিক্ষার্থীর জন্য হয়তো বা রেগুলার শিক্ষার্থীদের থেকে বিবেচনা করবে, তাদের মধ্য থেকে বিবেচনা করবে, তাদের মধ্য থেকে যারা বিরোধী তাদের পাশে দাঁড়িয়েছে সংকটে তাদেরকে বিবেচনা করবে। এই জায়গায় মনে হয়েছে কি এই ক্রাইটেরিয়াগুলো আমাদের সাথে মিলে আমরা একটু আশাবাদী। আপনাদের ইশতেহার সম্পর্কে যদি কিছু বলতেন। আমাদের যে ইশতেহারগুলো, আমরা ইশতেহার হচ্ছে কি 8টি প্রস্তাব দিয়েছি, আমরা 8টি প্রস্তাবের মধ্যে আমরা 48টা আমরা ইশতেহার দিয়েছি। তো সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক, আমরা বলেছি একাডেমিক কী কী কাজ করব, আমরা বলেছি এখানে নারী নিয়ে আমাদের কী কাজ হবে, আমরা বলেছি স্টুডেন্ট ডিগ্রি নিয়ে কী কাজ হবে, আমরা সেগুলো বলেছি। দেখেন, তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনার কি সব দিক বিবেচনা আপনাকে রাজনীতি রাহুগ্রাস থেকে মুক্ত না। তো সেই জায়গা থেকে এক্ষেত্রে আমরা দুটো কাজ করতে হবে। আমরা যতগুলো ইশতেহার দিই না কেন, যত কমিটমেন্টের কথাই বলি না কেন, ইশতেহার অনেকগুলো আনুষঙ্গিক বিষয়, সকল কিছু আপনার বাস্তবায়িত তখনই হবে, বাস্তবায়নের পথটা আপনার খুলে যাবে যদি আপনাকে রাজনৈতিক এখানে ব্যবস্থাটাকে সুরা হয়। অর্থাৎ এখানকার রাজনৈতিক ব্যবস্থাটা কেমন হবে, ছাত্র রাজনীতির ধরনটা কেমন হবে। আবার আরেকটা বিষয় হচ্ছে এখানকার মানে কি রাজনৈতিক ব্যক্তিদের রাজনৈতিক কালচারের সদিচ্ছার জায়গাটা এনশিওর করতে হবে, শিক্ষকদের সদিচ্ছার জায়গাটা এনশিওর করতে হবে। আমাদের প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে এখানকার পলিটিক্যাল সেটেলমেন্ট হাজির করা, ছাত্র রাজনীতির কাঠামোটা সেট করা, একই সাথে শিক্ষক রাজনীতির কাঠামোটা সেট করা। প্রথম কাজ হচ্ছে এটা। আপনি দেখেন, যদি আমরা পরবর্তী কথা বলি একজন শিক্ষার্থীর যে মৌলিক অধিকারগুলো কী কী, বেসিক অধিকার। আর দেখেন, ডাকসুর কিন্তু আপনার আহামরি এখতিয়ার নাই, কিন্তু সকল ক্ষমতা কিন্তু বেশিরভাগ আপনার হচ্ছে আমাদের বিসি স্যার হাতে দিন, প্রেসিডেন্ট তার হাতে। সেটা আমরা কী কাজ করতে পারবো, যে বেসিক যে নিডগুলো। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী, বেশিরভাগ শিক্ষার্থী খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসেন। তো এই যে তার আর্থিক যে সংকটটা, একটা সিটের জন্য তাকে জিম্মি থাকতে হবে যখন গণরুম গ্রীষ্ম থাকে। এখন একটা সংখ্যার জায়গা আছে যে গণরুম গ্রীষ্ম থাকবে কিনা। আমরা যদি এখন শিক্ষার্থীর জন্য
আসা মাত্রই যেদিন ভর্তি হবে তার জন্য একটা সিট বরাদ্দ দিতে পারে, তাহলে তারা কোনো সংখ্যার জায়গা নেয়, তারা একটা সিটের জন্য বাইরের পিছনে দৌড়াতে হয় না, তারা শুধুমাত্র কি পরীক্ষা আছে কি না, ক্লাস আছে কি না সেটা তার দর্তব্যের বিষয় না, বাইরে বলতে যেতে হবে, তার মানে সিট টিকে রাখতে হবে। এই জন্য আমরা প্রথম দিন বলেছি 1 স্টুডেন্ট 1 সিট সিস্টেম চালু করা, যাকে আমি সিট দিতে পারবো না তার জন্য হচ্ছে আবাসন বৃত্তি ব্যবস্থা করা। যদি আমরা প্রথম দিন থেকে এতটুকু এনশিওর করতে পারি, অনেকাংশে তার দুশ্চিন্তা লাঘব হয়ে যাবে। কিন্তু আরেকটা বিষয় দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পরে একটা কথা সবাই চাউর করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হচ্ছে, ভর্তি হওয়া বেশি কঠিন। কারণ কি জানেন, এই যে আমাদের মানদাতা, আমাদের যে অচলায়তন অবস্থাটা, আমরা সেটাকে হচ্ছে কি আধুনিকায়ন করতে চাই, সেটাকে চাইলে কিন্তু করা যায়, কিন্তু শুধুমাত্র কেন করা যায় না, বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনা তার সদিচ্ছার জায়গাটা নেয়, আমরা যে কি পড়াশোনাকে হয়রানির যে জায়গাটা সেটা আমরা বিলুপ্ত করতে লাঘব করতে চাই। সর্বশেষ যে বিষয়টা দেখেন, আমরা অনেকে অনেক কথা বলি যে কিন্তু শিক্ষকদের যে জবাবদিহিতার যে জায়গাটা, স্বচ্ছতার যে জায়গাটা, সেটা আমাদের এনশিওর করতে হবে। ডাকসুর মূল কাজ হচ্ছে এটা, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সাথে শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরি করা, তাদের দুটা পক্ষের মাঝে হচ্ছে সেতু বন্ধন হিসেবে কাজ করা। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা হয়তো নিজেদেরকে খুব আপার ক্লাসের ভাবেন, আমরা দেখেছি তাদের কোনো সদিচ্ছার জায়গাটা নেই, জবাবদিহিতার জায়গাটা নেই, তাদের যে নিয়োগের স্বচ্ছতা নাই, স্বচ্ছতা না থাকার কারণে সে দলীয়ভাবে নিয়োগ হয়, দলীয় দাবাদারি করে, শিক্ষকরা সেই কাজটা করে, শিক্ষার্থীদের শুধুমাত্র হচ্ছে গিয়ে রাজনীতি এবং শিক্ষকদের তাদের হচ্ছে গিয়ে আজ্ঞাবহ দাস হিসেবে কাজ করতে হয়, তাদের দাবার গুটি হিসেবে এখানে পড়ে থাকতে হয়। আলটিমেটলি দেখা যায় কি, এই যে এত এত মণিমুক্ত আমরা চেকে নিয়ে আসি সারা দেশ থেকে, এই মণিমুক্তগুলো একটি দেশের জন্য, সমাজের জন্য, তার ব্যক্তি পরিবারের জন্য বার্ডেন হিসেবে বের হয়ে যায়। আমরা শিক্ষকদের জবাবদিহিতার জায়গা নিশ্চিত করতে চাই, সেটার জন্য কী করতে হবে, আমরা বলেছি যে আমাদের 73 যে অধ্যাদেশ আছে, অধ্যাদেশের সংস্কার করতে হবে, আমাদের যে বিসি নিয়োগ দলীয়ভাবে, আমাদের হচ্ছে কি হল প্রভোস্ট নিয়োগ, শিক্ষক নিয়োগ, এগুলোর মধ্যে সুনির্দিষ্ট নীতিমালা সেট করতে হবে। আমরা এই যে পরিবর্তন আনতে চাই, তাহলে এই কাজগুলো করতে হবে। আরেকটা বিষয় দেখেন, আমরা দেখেছি আমাদের যে অনেক অনেক কথা বলে যে এই যে মূলত এই বিশ্ববিদ্যালয় চালাচ্ছে কর্মচারীরা, আমরা দেখেছি নবম, দশম, একাদশ, ত্রয়োদশ এই যে গ্রেডগুলোতে হচ্ছে কি কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই, নিয়োগ বিধি নাই, শুধুমাত্র প্রশ্ন করার মাধ্যমে নিয়োগ করা হয়। এই যে তারা যে একটা পুরো বিশ্ববিদ্যালয় কুক্ষিত করে রাখে, এই প্রবণতা বেরোয় আসতে হবে। আমরা দেখেছি বেশিরভাগই শিক্ষার্থী খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে, তাদের একটা অর্থনৈতিক একটা যোগান দেওয়া দরকার। একটা শুধুমাত্র মাসে 3 থেকে 4 হাজার টাকা, 5 হাজার টাকা ইনকামের জন্য তাকে 3-4 ঘন্টা জুড়ে একটা টিউশন করাতে হয়, তাকে অনেক অনেক কষ্ট দিতে হয়, অনেক হতাশাগ্রস্ত থাকতে হয়। অথচ দেখেন আমাদের বিশাল বড় একটা অ্যালামনাই আছে, কিন্তু আমরা চাইলে অ্যালামনাই কাজ লাগাতে পারি, একটা লোনের ব্যবস্থা করতে পারি। আমরা বলেছি কিন্তু আমরা দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাসে অনেকগুলো জব ক্রিয়েট করা যায়, কিন্তু আপনার ক্যাম্পাসের নিরাপত্তার কাজে কিন্তু এই যে শিক্ষার্থীকে ব্যবহার করা যায়, কাজ লাগানো যায়। আপনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের শিক্ষার্থী ব্যবহার করা যায়। আপনার যদি বলতেছি যে কি আমাদের যে লাইব্রেরি হবে, লাইব্রেরি 24 ঘন্টা 7 দিন যে চালু থাকবে, ওইখানে আপনার কি ব্যবস্থা করা যায়। আরেকটা বিষয় দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অনেকগুলো আপনার প্রতিষ্ঠানে হচ্ছে অ্যাফিলিয়েশন আছেন, ওই প্রতিষ্ঠানে অনেকগুলো জব আছেন, এগুলো চাইলে কিন্তু বিশ্ববিদ্যালয় সদিচ্ছার জায়গাটা থাকলে কিন্তু এই যে শিক্ষার্থীদের যে অর্থনৈতিক একটা স্বস্তি, ওই স্বস্তি জায়গাটা এনশিওর করা যায়। কিন্তু আচ্ছা, ভোটাররা আপনার প্যানেলকে কেন ভোট দেবেন? আমি আগে বলেছি, প্রথম কথা হচ্ছে শিক্ষার্থীর একটা আস্থার জায়গা আছে। মূলত শিক্ষার্থীরা দেখেছে বিগত যে ডাকসু হয়েছে, ডাকসু নেতারা শুধুমাত্র নিজের নেতা হওয়ার জন্য হয়েছে, তাদের আর মানে কি নাগাল পাওয়া যায় নাই। কিন্তু তারা জাতীয় রাজনীতি ব্যস্ত, নিজস্ব রাজনীতি ব্যস্ত, অনেক আবার ক্ষেত্র বিশেষ বের হওয়ার ডাকসু মেয়াদকাল শেষ একটা দল খুলে বসলেন। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা হচ্ছে তাকেই বিবেচনা করবে যাদেরকে তারা পাশে পেয়েছে বিগত দিনে। আবার তারা অনেকগুলো কমিটমেন্ট দেখবে, ইস্তেহার দেখবে, এখন তারা দেখবে ইস্তেহারের সাথে তার আগের কর্মকাণ্ডের মিল আছে কিনা। আমরা যেমন ইস্তেহার দিচ্ছি যে আমরা হচ্ছে শিক্ষার জন্য এই কাজগুলো করব, আমি যখন একটা সিটের জন্য আন্দোলন করবো বলতেছে 1:1 সিট, আমি এর আগে এই কাজগুলো করছি কিনা। এই কাজগুলো করতে তারা দেখবে যে এই কাজগুলো করতে গিয়ে আমাকে হল থেকে বের করে দিয়েছে, এই কাজগুলো করতে গিয়ে আমাকে জেলে যেতে হয়েছে, এই কাজগুলো করতে গেছে নানান প্রতিবন্ধের শিকার হতে হয়েছে, এগুলো আমি আগে করেছি। তো এর বাইরে আমার সাথে আরও অনেক আমার প্রতিদ্বন্দ্বী আছেন, তারা কিন্তু এই কাজগুলো করে নাই, কিন্তু বিগত দিন তাদের এমন কর্মকাণ্ডের কোনো নজির নাই। কিন্তু আমরা দেখেছি অনেকে বলছে 90-এর হাওয়া এখনো বহমান। তো 90-এর হাওয়া বহমান মানে তো 90 তো আপনার কি হয়েছে দেখেন, 90 তো আপনার ডাকসু হয়েছে, এখন ডাকসু আসে নাই, গন্ডুম গ্রীষ্ম চলে আসছেন, ডাকসু না আসেন। তো সেই জায়গায় আবারও হতে পারে 24-এ সেম পরিস্থিতি তৈরি হতে পারে, 25-এ আবার ডাকসু আসে, 26-এ ডাকসু না আসে, আবার গন্ডুম গ্রীষ্ম চলে আসতে পারে। এই যে দলীয় যে কমিটমেন্ট আমরা দেখেছি, তার যে প্যানেলটা মনোনীত হচ্ছে কি স্বয়ং তারেক রহমান থেকে, তাহলে সে কীভাবে তারেক রহমান বাইরে কত কাজ করবেন। আবার অনেকে বরাবরই করতেছেন যে সে আবারও গন্ডুম গ্রীষ্ম ফিরে আসলে তিনি নিজের জীবন দিয়ে রক্ষা করবেন, কিন্তু আমরা সেটা দেখি নাই। কিন্তু তারা তখন গন্ডুম গ্রীষ্মের আমরা তারা কিন্তু নিজের একটা হেকমত অবলম্বন করেছেন। এই যে জায়গাটা আমরা মনে করি শিক্ষার্থীরা অবশ্যই আমাদেরকে বিবেচনা রাখবে, কারণ আমাদের এখনকার অঙ্গীকার সেটা শুধুমাত্র ডাকসুর জন্য অঙ্গীকার না, সে অঙ্গীকারটা আমাদের আগের ফ্লুয়েন্ট ফ্যাক্টর, আমরা এগুলো আগে করে এসেছি। আবার আমরা রেগুলার শিক্ষার্থী, আমরা অন্যান্যদের মতো ডাকসু কেন্দ্রিক
নতুন করে ক্যাম্পাস হাজির হয়ে এমপিলের মধ্য দিয়ে আমরা রেগুলার শিক্ষার্থী, বরঞ্চ হচ্ছে কি আমরা জেলে যাওয়ার কারণে আমাদের 1 বছর গ্যাপ গেছে, এই জন্য হয়তো শিক্ষার্থী আমাদেরকে বিবেচনা রাখবে, আমাদের প্যানেলকে বিবেচনা রাখবে। বাকসার নিজেদের দল নিরপেক্ষ সংগঠন দাবি করলেও আপনাদের এনসিপির সম্পৃক্ততা রয়েছে বলে অনেকেই মনে করেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনি যদি লেজুর ভিত্তিক কথা বলেন, লেজুর ভিত্তি হয় বেসিক্যালি 3টা বিষয়ের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে আপনার নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি বিদ্যমান ছাত্র সংগঠনগুলো নেতা নির্বাচিত হচ্ছে মাদার পার্টির ব্যক্তির দ্বারা, মাদার পার্টির সাইন থাকে, বহিষ্কার করার মাদার পার্টির সাইন যে একক যিনি ব্যক্তি থাকেন। কিন্তু আমরা এখানে বলছি আমাদের নেতা নির্বাচিত আপনার কাউন্সিলের মধ্য দিয়ে, যে এখানকার যারা সংগঠনের যারা সদস্যদের কাউন্সিল ভোটাভুটির মধ্যে দিয়ে নেতা নির্বাচিত হবে। যে 2 নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার পলিসি মেকিং পর্যায়ে। আমরা বলেছি দেখেন আমাদের পলিসি মেকিং কিন্তু আমাদের যে ইন্টারনাল যে ফোরামটা আছে ওই ফোরামে আলাপ আলোচনা দিতে পলিসি মেক হয়। 3 নম্বর যে বিষয়টা ফান্ডের যে বিষয়টা, আমরা দেখেন আমরা কিন্তু সংগঠনের সদস্যদের ফি, সাংগঠনিক ফির মধ্যে আমরা সংগঠন চালাই। এর বাইরে লার্জ স্কেলে যে টাকাটা দরকার সেটা আমরা হচ্ছে কি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের সাথে আমাদেরকে মতের মিল আছে, কিংবা হচ্ছে কি স্পন্সর বেসড আমরা এই প্রতিষ্ঠানের টাকা নিই। এই যে বেসিক 3টা রুলস কিন্তু আমরা ফলো করে, এর বাইরে যদি আমরা মনে করেন যদি কোনো কর্মকাণ্ড যদি এই বিগত 5-6 মাস আমরা মনে হয় এমন কোনো কর্মকাণ্ড করেছি যেটা হচ্ছে কি এনসিপিকে সার্ভ করে, আমরা বলেছি দেখেন কারোর সাথে আমাদের কোনো হচ্ছে কি কোনো লেজুর ভিত্তিক কোনো সম্পর্ক নেই, তবে হচ্ছে আদর্শ ভিত্তিক যার সাথে মিলে তার সাথে আমাদের হয়তো গিয়ে যুগপথ আন্দোলন হবে, কিংবা তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এর বাইরে কোনো কিছু নেই। কিন্তু ডাকসু ভোটারদের উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা। ডাকসু কার্যকর হলে শিক্ষার্থীদের স্বার্থের জায়গাটা সমুন্নত হবে, শিক্ষার্থীদের পক্ষে কথা বলার মতো মানুষ থাকবে, তার প্রতিনিধি থাকবে। অনেক লড়াই সংগ্রাম, অনেক রক্ত, অনেক গণ অভ্যুত্থানের পরে এই ডাকসু একটা পর্যায়ে গিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের কাছে একটাই আহ্বান যে তারা অবশ্যই ডাকসুকে কার্যকর করার জন্য তারা ভোট কেন্দ্রে তারা উপস্থিত হবেন। অনেকের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে কিনা, কিংবা বিড়ম্বনার শিকার হবে কিনা। আমরা আপনাদের এনশিওর করতে চাই যে এমন কোনো পরিস্থিতি হবে না। যদি পরিস্থিতি হয় অবশ্যই আমরা আপনাদের পাশে থাকি। আপনারা যে যোগ্য প্রতি তাকে নির্বাচন করবেন, সেই জায়গা থেকে অনেকে ডাকসু কেন্দ্রিক অনেক কথার ফুলঝুরি ছড়ে দিচ্ছেন, অনেকে নানান রকম কমিটমেন্ট দিচ্ছেন। তবে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ যে আপনি অবশ্যই বিচার বিবেচনা করে আপনার প্রতিনিধি নির্বাচন করুন, আপনার ভাগ্য নির্বাচন করুন, যেন পরবর্তীতে আফসোস না করতে হয় যে শুধুমাত্র কোনো ব্যক্তির নেতা হওয়ার জন্য আমি মহি হিসাবে ইউজ হয়েছি, তাদেরকে আমরা এখন পাশে পাই নাই। সেই জায়গা থেকে তারা যে নতুন করে কমিটমেন্ট দিচ্ছে, সেই কমিটমেন্টের আলোকে আগের যে কর্মকাণ্ড সেগুলো অবশ্যই বিবেচনা করবেন। অতীতে এমন কোনো নজির তারা আছে কিনা, কিংবা তারা যে এখন যে অনেক চটকদার কথাবার্তা বলছেন সেটাকে আগের কর্মকাণ্ড দিয়ে বিবেচনা করে অবশ্যই আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করবেন, যেন পরবর্তীতে আপনার 1 বছর পর গিয়ে বলতে না হয় যে ডাকসুটা শুধুমাত্র ফর্মালিটি মেনটেনের জন্য হয়েছে, আমার কোনো কাজ হয় না, এমন যেন আক্ষেপ করে আপনাকে বলতে না হয়, আমাকে বলতে না হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আব্দুল কাদের, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। দর্শক, আজকের পর্ব এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দি নিউজ পোর্টালের সাথেই থাকুন। ধন্যবাদ।